নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা, অর্থাৎ আমাদের পেপার 2 নেটের, তার ইউনিট 2 এবং ইউনিট 2 এর মঙ্গল কাব্যের বিগত বছরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। এবার আমি মোটামুটি বিগত বছরের বেশ কিছু প্রশ্ন এখানে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য, এভাবে সমস্ত কিছুই রয়েছে। সমগ্র মঙ্গল কাব্যটাই কিন্তু, অর্থাৎ এখানে আপনারা দস্যু কেনারামের পালা, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, এরকম সমস্ত অন্নদা মঙ্গল সমস্ত কিছুই আপনারা পাবেন। প্রশ্ন প্রথমে সেটা হচ্ছে ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল থেকে আমরা প্রথম প্রশ্নটা পাবো। আমরা এভাবে সলভ করতে করতে যাব, যদিও নিচে উত্তরগুলো দেওয়া রয়েছে, তবুও আমি বলবো আপনারা যারা এই লাইভ ক্লাসটা শুনছেন তাদেরকে বলবো যে এই প্রশ্নটা পড়ে আপনারা উত্তরটা দেওয়ার চেষ্টা করুন। তাহলে কি হবে, ভুল হোক শুদ্ধ হোক, আপনারা নিজে কতটা জানেন সেটা আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা দেখুন, ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যের গ্রন্থ সূচনা অংশের 4টে প্রসঙ্গ আমি দিয়েছি, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে। এখান থেকে কি বলেছে, 1 নম্বর দেখুন, স্বপ্ন দেখি বর্গী রাজা ছিল ক্রোধিত, পাঠাইল রঘুরাজ ভাস্কর পণ্ডিত। নাম্বার 2 বলছে, স্বপন কহিল মাতা শিয়রে বসিয়া, শুনো রাজা কৃষ্ণচন্দ্র না করিও ভয়। 3 বলছে, কটকে মুর্শিদ খাঁ নবাব ছিল, তারে দিয়া আলীবর্দী খেদাইয়া দিল। 4 হচ্ছে, লুটিয়া ভুবনেশ্বর যবন পাতকী, সেই পাপে 3 সুরা লো নারকী। তাহলে এখানে আমাদেরকে ক্রম বসাতে হবে, অর্থাৎ এটা এ অপশন, বি অপশন, সি এবং ডি। এখানে আমাদেরকে বলতে হবে যে সাজিয়ে লিখতে হবে কোনটা আগে হবে কোনটা পরে। এটা প্রিভিয়াস ইয়ার, এর উত্তর আমি করে দিয়েছি, অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ এটা 3, 1, 4, 2। 3 মানে হচ্ছে কটকে মুর্শিদ কুলি খাঁ নবাব ছিল, এটা হচ্ছে 3। 1 আমরা পাচ্ছি হচ্ছে স্বপ্ন দেখি বর্গী রাজা, এটা 1। 4 হচ্ছে লুঠিয়া ভুবনেশ্বর, এটা 4, এটা হচ্ছে 2। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 3, 1, 4, 2, এনটি এর করা উত্তর হিসাবে। এরপর দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। নিচে প্রথম তালিকায় অন্নদা মঙ্গল কাব্য অবলম্বনে ব্যাসের কাশী নির্মাণ উদ্যোগ সম্বন্ধে কয়েকটি বক্তব্য রয়েছে, এবং দ্বিতীয় তালিকায় আমরা দেখব বক্তার নাম রয়েছে। এবার যেহেতু এটা টাইপ করা হয়েছে, অনেক সময় হয়তো কিছু টাইপিং মিস্টেক এখানে হতে পারে, তাই জন্য আমি বলে বলে যাচ্ছি, আপনারা দেখতে দেখতে যান। এবং 1 নম্বরে অর্থাৎ এতে রয়েছে, কে তুমি কি শক্তি আছে তোমার, শিব বিনা কাশী কে করে আর। বি বলছে, তুমি কি করিবা কাশী লঙ্ঘিয়া তাহারে, কাশীপতি বিনা কাশী কে করিতে পারে। আচ্ছা, এরপর 1 সেকেন্ড, এরপর দেখুন রয়েছে, সি হয়েছে, শিবের লঙ্ঘিবা কাশী প্রকাশিবা কেন করো হেন আশ। ডি বলছে, তথাপি শিবের সঙ্গে করিয়া বিরোধ, কাশী করিবারে চাহ এ বড় দুর্বোধ। এবার তালিকা 2-এ আমরা দেখব ব্রহ্মা, অন্নপূর্ণা, গঙ্গা এবং বিশ্বকর্মা। আমাদেরকে কি করতে হবে, দুটো তালিকা মেলাতে হবে। ওটা যেহেতু পাশে জায়গা হয়নি তাই আমি এটা নিচে লিখেছি। এবার উত্তর এখানে কি আছে দেখুন, সংকেত আছে হচ্ছে এরকমভাবে থাকবে আমাদের পরীক্ষায়, আমরা প্রত্যেকেই জানি, এবং এর সঠিক অ্যান্সার হচ্ছে ডি। ডি হচ্ছে, এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এ এরটা 3 হবে, বি এরটা 2, সি এরটা 4 এবং ডি এরটা 1। এটা গেল
আমাদের অন্নদামঙ্গল থেকে দ্বিতীয় প্রশ্ন। এরপরে অন্নদামঙ্গল থেকে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্নদামঙ্গল কাব্যের অনুসরণে নিচে প্রথম তালিকায় অন্নদা প্রসঙ্গ এবং দ্বিতীয় তালিকায় প্রসঙ্গসূচক বর্ণনা রয়েছে, তার আবার তালিকা। এটাও তাই, তালিকা 1 তালিকা 2 করে দেওয়া। তালিকা 1-এ আমরা অন্নপূর্ণার কি দেখতে পাচ্ছি? প্রথমে এতে আছে অন্নপূর্ণার মোহিনী রূপ, বিতে হচ্ছে অন্নপূর্ণার অধিষ্ঠান, সিতে হচ্ছে অন্নপূর্ণা মূর্তি এবং ডিতে হচ্ছে অন্নপূর্ণার মাহাত্ম্য। তাহলে অন্নপূর্ণার মোহিনী রূপ, অন্নপূর্ণার অধিষ্ঠান, অন্নপূর্ণার মূর্তি, অন্নপূর্ণার মাহাত্ম্য। তালিকা কোনটা কোন রূপের সঙ্গে অ্যাডজাস্ট করছে আমাদেরকে দেখতে হবে। 1 বলছে রতন মুকুট দিলা নানা অলঙ্কার, অমূল্য কাচুলি শাড়ি উড়নি যে আর। 2 বলছে চক্ষে যিনি মৃগ ভালে মৃগ মদবিন্দু, মৃগ কোলে করিয়া কলঙ্কি হইল ইন্দু। 3 নম্বরে পাচ্ছি হৈমবতী হরপ্রিয়া হেরম্ব ধারণ জননী, হেম হীরা হারময়ী হিরণ্য বরণী। 4 পাচ্ছি অলিপিয়ে মকরন্দ কমলিনী কোলে, সুখে দোলে মন্দ বায়ে জলের হিল্লোলে। এবার আমাদেরকে এই অপশন থেকে বুঝতে হবে কোনটা সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে এরটা হচ্ছে 2 নম্বর, বি এরটা 4, সি এরটা 1 এবং ডি এরটা হচ্ছে 3। যদি মনে হয় আপনারা এই অপশানগুলোর সাথে সাথে এখানে লিখে নিতে পারেন। এরপর এটা গেল 3 নম্বর। পরবর্তী যে প্রশ্ন সেটাও অন্নদামঙ্গল থেকে রয়েছে। দেখুন, কাব্যের পীঠমালা অনুসরণে প্রথম তালিকার পীঠের নাম এবং দ্বিতীয় তালিকায় আমরা ভৈরবের নাম পড়ব। এর আগের দিন আমি অন্নদামঙ্গল আপনাদের পড়িয়েছি, পুরোটাই পড়িয়েছি 2টো লাইভ ক্লাসে, এবং সেখানে আমি আপনাদেরকে বলেছি এই জায়গাটা কিন্তু আমাদের ভীষণ দেখতে হবে, কাব্যের পীঠমালা। আপনারা যদি খেয়াল করেন, দেখুন প্রশ্নগুলো কিন্তু সেরকম জায়গা থেকেই বেশি পরিমাণে এসেছে। এই পীঠমালা এবং সেখানে ভৈরব অর্থাৎ শিবের নাম কি ছিল। দেখুন 1 নম্বর তালিকায় আমরা নাম পাচ্ছি কি? জ্বালামুখ দেবী অম্বিকা। নাম্বার 1 তালিকা প্রভাস দেবী চন্দ্রভাগা, চট্টগ্রাম দেবী ভবানী, মিথিলা দেবী মহাদেবী। ভৈরবের নাম আমরা এইভাবে কিন্তু পাচ্ছি। দেখুন, মহোদর ভৈরব, উন্মত্ত ভৈরব, বক্রতুণ্ড ভৈরব এবং চন্দ্রশেখর। তাহলে কোন জায়গায় কোন পীঠে কোন ভৈরবের নাম হয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি বলেছিলাম এটা আপনারা একটা লিস্ট করে পড়তে পারেন, ওভাবে কিন্তু আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করার বিষয় স্বাভাবিকভাবেই, এবং কিছুটা ট্রিক করে, কিছুটা আমি আপনাদের কিছু ক্লু বলেছিলাম যে কিভাবে আমরা মনে রাখতে পারি, কিছু আইডিয়া দিয়েছিলাম। তাহলে এইভাবে মনে রেখে কিন্তু আমরা এগোতে পারি। এখানে এ অপশানটা আমি লিখতে ভুলে গেছি বলে আমি পরে লিখেছি, এরটা হচ্ছে 2, অর্থাৎ এটাই কিন্তু রাইট অপশান, অর্থাৎ অপশান বি। আপনাদেরকে এর মধ্যে বলে রাখি যে এই ভিডিওটারই ডেসক্রিপশানে আপনারা দেখতে পাবেন যে একটা ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, যেটা নেটসেট জেআরএফ স্বপ্নপূরণ ফ্রি নেট কোচিং এই নামেই রয়েছে, এবং এই একই নামে আবার টেলিগ্রামে একটি চ্যানেল রয়েছে। আপনারা, আমি অনুরোধ করব এই দুটোতেই আপনারা যুক্ত হয়ে যান। তাহলে কি হবে, আমি যে পিডিএফগুলো বানাচ্ছি বা যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে বা এরপর আমি এক্সামও নেব, তাহলে কিন্তু ওগুলোর মাধ্যমে আমি সেটা করতে পারবো। পরবর্তীকালে মনে হলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করে দেবো। তো এটা আমি বলে রাখলাম যাতে আপনারা ডেসক্রিপশানে একটু দেখে নেন। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা আলোচনায় আসি। নেক্সট হচ্ছে 5 নম্বর, অন্নদামঙ্গল কাব্যের দশমহাবিদ্যার বিভিন্ন রূপের বর্ণনা। এখানে দেখুন আমরা বিভিন্ন রূপ পাচ্ছি, ঠিক আছে। এবার আমাদেরকে বলেছে, এই দেখুন আবার ক্রমের প্রশ্ন। আমি কিছুদিন আগেই অন্নদামঙ্গল পড়াতে গিয়ে বলেছিলাম যে এখন আমাদের এই সাজিয়ে লেখো বা সাজানো প্রশ্ন খুব বেশি পরিমাণে আসছে। এমনকি আমাদের এই মনসামঙ্গল, অন্নদামঙ্গল এই সমস্ত জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ সমগ্র মঙ্গল কাব্য থেকেই আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে
ক্রমের প্রশ্ন কিন্তু দিচ্ছে, তাহলে সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার এই যে ক্রমটা, এটা যদি আমরা খুব ভালো করে না পড়ি তাহলে আমরা বলতে পারবো না। এর জন্য কিন্তু আমাদের এই যে রূপগুলো ছিল, কালীর কি রূপ ছিল, তারার কি ছিল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো মনে রাখার সাথে সাথে আমাদের এটা মনে রাখতে হবে প্রথমে কি কালী ছিল, তারপর তারা ছিল, তারপর রাজরাজেশ্বরী ছিল। এই যে বিষয়গুলো, এগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে আমরা তার সঙ্গে এই রূপগুলোকে কম্প্যাক্ট করে লিখতে পারবো। এবারের উত্তরটা আমি দেখিয়েই দিচ্ছি, কারণ এভাবে হয়তো উত্তরটা করা ডিফিকাল্ট হয়ে যাবে। উত্তরটা হচ্ছে এ, অর্থাৎ 4 3 1 5 2। 4 মানে প্রথমে হচ্ছে ত্রিনয়ন অর্ধচন্দ্র ললাটে বিলাসে 4, তারপরে 3 পাচ্ছি রক্তবর্ণা ত্রিনয়ন ভালে সুধাকর 3, 1 নম্বরে পাচ্ছি ত্রিনয়ন অর্ধচন্দ্র ললাটে উজ্জ্বল, তারপরে পাচ্ছি 5 নম্বর অর্ধচন্দ্র কপাল ফলকে সুশোভন, এবং শেষে পাচ্ছি 2 নম্বর ত্রিলোচনা অর্ধচন্দ্র কপাল ফলকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন যে কিছু প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করতে, অন্তত যেই ইউনিটগুলো, বিশেষ করে ইউনিট 1, ইউনিট 2 বা আপনার 9 10 ইত্যাদি আলোচনা করতে আপনারা বলেছিলেন। তাই সেই হিসাবে আমি আজকে ইউনিট 2 এর মূল যে গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ারে এসেছে, এখান থেকেই বেশি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে আমাদের সমগ্র মঙ্গল কাব্য। তার মধ্যে আমরা চণ্ডী মঙ্গল পাচ্ছি, শিবায়ন পাচ্ছি, মনসা মঙ্গল পাচ্ছি, দস্যু কেনারামের পালা, সমস্ত কিছু পাচ্ছি, মহুয়া পালা, এভরিথিং। আচ্ছা, তারপরে হচ্ছে রক্ত পদ্মাসনা শ্যামা বস্ত্র পরি চতুর্ভুজা খর্গ চর্ম পাশাঙ্কুশ ধরি। এই উক্তিটি, এই যে উক্তিটি, এটা হচ্ছে দশমহাবিদ্যার যে দেবীর প্রসঙ্গে বলা হয়েছে। কোন দেবীর প্রসঙ্গে বলা হয়েছে যদি আপনারা উত্তরটা জানেন আমি বলবো, একটু কমেন্টে লিখবেন। এর উত্তর হচ্ছে সি, অর্থাৎ মাতঙ্গী হবে। নেক্সট চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। ভারত পদ আসে নূতন মঙ্গল ভাসে, এখানে মঙ্গলটা একটু ঠিক করে নেই, দেখে নেবেন, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। এখানে অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্রের ভণিতা। আমি কিন্তু আগের দিন সেম কথাই বলবো, প্রথম লাইন দ্বিতীয় লাইন ভণিতাগুলো পড়তে বলেছিলাম। এটাও বলেছিলাম যে এই নূতন মঙ্গল কথাটি কিন্তু আমরা বেশ দু জায়গায় পাবো। কোথায় কোথায় পাবো এরকম একটা প্রশ্ন আমি আপনাদের কমিউনিটিতেও দিয়েছিলাম। তাহলে এখানে আমরা দেখি উত্তরটা কি হবে। উত্তরটা কিন্তু এখানে হবে বিষ্ণু বন্দনা। কিন্তু দেখুন, নূতন মঙ্গল কথা আমরা কিন্তু বিষ্ণু বন্দনাতেও পাচ্ছি এবং অন্নপূর্ণা বন্দনাতেও পাচ্ছি, কিন্তু এই ভারত ও পদবাসে নূতন মঙ্গল ভাসে একদম অ্যাকুরেট এই বিষয়টা কিন্তু একমাত্র আমরা বিষ্ণু বন্দনাতে পাবো। তাই এর সঠিক উত্তর হবে হচ্ছে বিষ্ণু বন্দনা। পরবর্তী প্রশ্নে আসি। অন্নদামঙ্গলের প্রথম খণ্ডে সভা বর্ণনা অধ্যায়ে রাজা কৃষ্ণচন্দ্রের পুত্রদের মানে জ্যেষ্ঠাদি ক্রম রক্ষা করে শুদ্ধ উত্তরটি বিচার করো। মানে প্রথমে বড় ছেলে, তারপর মেজো, তারপর সেজো, এভাবে। এর উত্তর এটা অনেকটাই সোজা, আশা করি আপনারা উত্তরটা পারবেন। আমি একটু অপশানগুলো দেখিয়ে দিই। দেখুন, প্রথমে রয়েছে মহেশচন্দ্র, ভৈরবচন্দ্র, হরচন্দ্র, শিবচন্দ্র। এরপর শিবচন্দ্র, হরচন্দ্র, মহেশচন্দ্র, ভৈরবচন্দ্র, এভাবে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অপশান সি, ঠিক আছে? আর এটা অপশান ডি। অনেক জায়গায় আমি এবিসিডি না লিখে শুধু ডট দিয়েছি, আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, আপনারা উত্তরটা করে ফেলতে পারেন। আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সি। অর্থাৎ প্রথমে আমরা পাচ্ছি শিবচন্দ্র, তারপরে ভৈরবচন্দ্র, তারপরে হরচন্দ্র, তারপর মহেশচন্দ্র। এর পরে কে ছিল সেই নামটা কি আপনারা বলতে পারবেন? যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে শিবচন্দ্র, ভৈরবচন্দ্র, হরচন্দ্র, মহেশচন্দ্রর পরে যে আরেক ছেলে ছিল তার নাম কি। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি, যেটা হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে পার্বতীকে বিবাহের সময় শিব যেদিক মুখ করে বসেছিলেন। এই প্রশ্নটা নিয়ে বেশ কমেডি হয়ে গিয়েছিল যে এরকম ধরনের প্রশ্ন কি আসতে পারে, কোন দিকে মুখ করে বিয়ে করতে বসেছিল। কিন্তু হ্যাঁ, এরকম প্রশ্নও কিন্তু আমাদের দেয়। দেখুন উত্তরটা কি হবে, পূর্ব দিকে।
পূর্ব দিকে সে মুখ করে বসেছিল। সম্ভবত পড়ানোর সময় আমি এই জায়গাটাও কিন্তু ছুঁয়ে গেছিলাম। এরপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে দশ মহাবিদ্যার বর্ণনায় দেবীর গাত্র বর্ণের যে বিবরণ রয়েছে, আচ্ছা এটা সেই বিবরণ কি, সেটা হচ্ছে কি দেখুন, এটা 1 নম্বর হবে, এটা 5 এমনি ভুল করে লেখা, এটা হচ্ছে 1 নম্বর। কোকোনাট বর্ণা, রক্ত বর্ণা, পীত বর্ণা, এটা হবে হচ্ছে নীল বর্ণা, ঠিক আছে, নীল বর্ণা। আচ্ছা, এবার এর মধ্যে ভুবনেশ্বরী ও বগলামুখীর গাত্রবর্ণ কি ছিল? খুব সুন্দর একটা প্রশ্ন। এর মধ্যে এই বর্ণগুলির মধ্যে ভুবনেশ্বরী এবং বগলামুখীর বর্ণ কি ছিল? যদি উত্তরটা জানেন আমাকে কমেন্টে জানান, আমি যদিও উত্তর বলেই দেব এখনই। সেটা হচ্ছে দেখুন, এর উত্তর হচ্ছে ডি, 2 এবং 3। 2 আমরা কি পেয়েছিলাম? 2 আমরা পেয়েছিলাম রক্তবর্ণা, 3 পেয়েছিলাম পীতবর্ণা। তাহলে রক্তবর্ণা এবং পীতবর্ণা হচ্ছে এর উত্তর। নিচে এবার ময়মনসিংহ গীতিকা থেকে একটা প্রশ্ন পাচ্ছি। নিচে ময়মনসিংহ গীতিকা থেকে দুটো বিবৃতি দেওয়া হয়েছে, প্রথমটা মন্তব্য, দ্বিতীয়টা যুক্তি। মন্তব্যটা একটু দেখে নি। দস্যু কেনারামের পালায় চাঁদ সদাগর পদ্মাবতী নামের কন্যাকে লক্ষিন্দরের পাত্রী হিসাবে নির্বাচন করতে অসম্মত হচ্ছেন। যুক্তি, যুক্তি কি দেখি, কারণ পদ্মাবতী মনসার অপর নাম। এইবার আপনারা যারা পড়েছেন একটু ভাবুন যে এটা ঠিক কি ভুল। অর্থাৎ আমাদের এই বিকল্প থেকে উত্তর করতে হবে যে মন্তব্য যুক্তি দুটোই ঠিক এবং যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা। মন্তব্য যুক্তি দুটোই ঠিক কিন্তু যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা নয়। মন্তব্যটা ঠিক কিন্তু যুক্তি ভুল, মন্তব্য যুক্তি উভয়ই ভুল। উত্তর কিন্তু এ, অর্থাৎ মন্তব্য যুক্তি দুটোই ঠিক এবং যথার্থ ব্যাখ্যা। যারা আপনারা পড়েছেন তারা জানেন যে দস্যু কেনারামের পালায় পদ্মাবতী নামের যে কন্যাটি ছিল তাকে পাত্রী হিসাবে নির্বাচন করতে অসম্মতই হয়েছিলেন। কেন? কারণ পদ্মাবতী মনসার নাম। দুটোই ঠিক। তাহলে অ্যান্সার হয়ে গেল এ। এরপর 12 নম্বর হচ্ছে, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের বণিক খণ্ডের আমরা দেখব যে চণ্ডীর আদেশে বেশ কিছু নদ নদীর কথা পাবো। সেই নদীর সঙ্গে যে সকল নদ নদী মিলিত হয়েছে সেগুলো কি? আগে দেখে নি, ক্রম অনুযায়ী বলতে হবে। প্রথমে হচ্ছে বরুণা, ভগবতী, বিপাশা, সরজু, এটা হবে দ্বারকেশ্বর। এটা আপনারা একটু লিখে নিতে পারেন, দ্বারকেশ্বর। আচ্ছা, তাহলে এর ক্রম কি হবে? সঠিক ক্রম, সঠিক ক্রম কিন্তু বি, অর্থাৎ BECAD। বি প্রথমে আসবে হচ্ছে ভগবতী, তারপরে চলে আসছে দ্বারকেশ্বর, তারপরে আসছে বিপাশা, তারপরে বরুণা এবং সবার শেষে হচ্ছে সরজু। তার মানে আমরা এটা দেখেও বুঝতে পারছি যে আমাদের চণ্ডীমঙ্গল বা অন্যান্য মঙ্গল কাব্য কিভাবে পড়তে হবে। এইভাবে পরপর যে সমস্ত নাম থাকবে এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা উত্তর পেলাম বি। এরপর পরবর্তী প্রশ্ন দেখুন, 15 নম্বর লিখেছি, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের পাঠ্য অংশ থেকে মন্তব্য তার সপক্ষে যুক্তি, এটা দেওয়া হবে। যুক্তি দেওয়া হয়েছে সংকেত থেকে, কিছু স্পেলিং ভুল আছে আমি ঠিক করে বলে দিচ্ছি, দেখে নিন আপনারা একটু। সংকেত থেকে শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। মন্তব্য কি বলছে? এমন বলিয়া সাধু করে আত্মঘাতী অজয়ের জলে ঝাঁপ হবে, এটা ঝাঁপ দিল, অজয়ের জলে ঝাঁপ দিল ধনপতি, ঠিক আছে। এবং সেই সময় কি হয়েছিল? সেইক্ষণে কি হয়েছিল? সদাগর ঝাঁপ দিল নীরে, আকাশ ভাঙিয়া পড়ে শ্রীমন্তের শিরে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের মন্তব্য। এবং যুক্তি কি? শ্রীমন্ত চিন্তিল চণ্ডীর চরণ, বিষম সংকটে মাতা করহ রক্ষণ। এবার আমরা দেখব মন্তব্য যুক্তি দুটো কি ঠিক, মন্তব্য ভুল যুক্তি ঠিক, বা দুটোই ভুল, বা মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ। এখানে আমরা উত্তর পাচ্ছি, সঠিক উত্তর হচ্ছে মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ। মন্তব্যে আমরা কি দেখেছিলাম?
দেখেছিলাম যে অজয়ের জলে সাধু ঝাঁপ দিল, এই বিষয়টা ভুল। এখানে যুক্তি ঠিক যে শ্রীমন্ত কিন্তু চণ্ডীর চরণই চিন্তিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, খাইয়া রাজা কৌতুক বিশাল, এহার বদলে ছিল মুকুতা প্রবাল। বিজয়গুপ্তের পাঠ্য কাব্যের অনুসরণে শব্দটা, কোন শব্দটা সেখানে বসবে? একটা হচ্ছে মসুর, একটা হচ্ছে কলই, তারপর হচ্ছে পান, আর হচ্ছে শ্রীফল। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু বি, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে কলই। কি খাইয়া? কলই খাইয়া, এই ওখানে বসবে কলই খাইয়া। তারপর পরবর্তী প্রশ্ন, দস্যু কেনারামের পালায় মায়ের মৃত্যুকালে কেনারামের বয়স কত ছিল? কেনারামের বয়স কিন্তু ছিল 7 মাস। আমরা কিন্তু দেখেছিলাম যে কেনারামের অন্নপ্রাশন হয়েছিল, তারপরে 7 মাসে তার মা মারা যায়। তাহলে সঠিক উত্তর 7 মাস। 18 হচ্ছে, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের বণিক খণ্ডে চণ্ডীর আদেশে মগরা নদীর সঙ্গে যে সকল নদ নদী মিলিত হয়েছিল, আবার সেরকম ভাবেই নাম দেওয়া রয়েছে, আমাদের ক্রম অনুযায়ী বলতে হবে। প্রথম আছে চন্দ্রভাগা, অজয়, গোমতী, দামোদর, শিলাই। তাহলে প্রশ্নটা কি ছিল? বণিক খণ্ডে চণ্ডীর আদেশে মগরা নদীর সঙ্গে যে নদ নদী মিলিত হয়েছিল। কোন কোন নদ নদী পরপর নামগুলো জানতে হবে, এখানে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে বলেছে। উত্তর কিন্তু হবে এ, উত্তর হবে এ, CEADB, অর্থাৎ কি হবে? CEADB আমাদের উত্তর হবে। এখানে এ, এটা বি হবে, সি হবে, ঠিক আছে? একটু প্রিন্টিং এখানটা মিস্টেক আছে, একটু দেখে নেবেন। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে অন্নদামঙ্গল অবলম্বনে প্রথম তালিকায় কয়েকটি দেবীপীঠ এবং দ্বিতীয় তালিকায় সতীর অঙ্গ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমি আগের দিনই আপনাদের বলেছিলাম যে এরকম ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে আসে, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কি সেটা হচ্ছে দেখে নিই। জ্বালামুখ, মক্ষীগ্রাম, প্রয়াগ, শ্রীহট্ট, কালীঘাট, 4টে জায়গার কথা রয়েছে। এই জায়গায় দেবীর কি কি, মানে কোন কোন অঙ্গগুলো পড়েছে? 2 হাতের অঙ্গুলি, গ্রীবা, ডান পায়ের 4টি আঙুল, ডান পায়ের অঙ্গুষ্ঠ, জিহ্বা। তাহলে আমাদেরকে ম্যাচ করতে হবে। তাহলে দেখুন, আমি কিন্তু আগের দিন আপনাদের বলেছিলাম যে কালীঘাটে পড়েছিল 4টে আঙুল, এবং জ্বালামুখ বলেছিলাম, জ্বালামুখ বলি জিভ, আমাদের খিদে পায়, আমরা জিভ দিয়ে খাই, কোনোভাবে এটাকে জ্বালামুখের সঙ্গে ক্লু হিসাবে আমি আপনাদেরকে বলছিলাম, এভাবে আমরা মনে রাখতে পারি একটা আইডিয়ায়। আমরা যদি সেভাবে মনে রাখি, তার সঙ্গে গ্রীবা এবং কালীঘাট হচ্ছে ডান পায়ের 4টি আঙুল, তাহলে দেখুন শেষ অপশানটা 3 হবে। দেখুন লাস্ট অপশান 3, এটা কিন্তু ই লেখা, হ্যাঁ, ই এর মধ্যে শেষ অপশান আমরা এটা পাচ্ছি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর কিন্তু এটা। দেখুন আমি সঠিক উত্তর লিখেওছি, সঠিক উত্তর হচ্ছে এ। এরপর হচ্ছে বিজয়গুপ্তের কাব্যের নরখণ্ড অনুসরণে সোনাইয়ের মৎস্যের ব্যঞ্জন রন্ধনের কয়েকটি পদ, মানে সোনেকার যে মৎস্যের যে ব্যঞ্জন রান্না করেছিল তার পদগুলো রয়েছে, এবং সেটাও ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি কি। বড় বড় ইচা মৎস্যের ফেলাইয়া তালু, বড় বড় কই মাছ, ছোট ছোট চ্যাং মাছ ইত্যাদি নানান কিছু রয়েছে। এর এই ক্রম দেওয়া থাকবে, এরকমভাবে আপনাদের সঠিক উত্তর লিখতে হবে। উত্তর হচ্ছে সি, CAEBD, অর্থাৎ সি আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে ছোট ছোট চ্যাং মাছ, তারপরে এ বড় বড় ইচা মৎস্য, ঠিক আছে? তারপরে আমরা পেলাম হচ্ছে এ কে, CA, তারপরে পেলাম ই অর্থাৎ বড় বড় ঢায়ের মৎস্য, তারপরে হচ্ছে বি, বি কি ছিল? বড় বড় কই মৎস্য, এবং শেষে হচ্ছে ডি। তাহলে এইভাবে আমাদের পরপর জানতে হচ্ছে। নেক্সট দেখুন, চান্দ বলে শোনো মিতা, এহার সমাধান, পৃথিবীতে বস্তু নাহি এহার সমান। কোন কিসের কথা বলা হচ্ছে? এটা কিন্তু বিজয়গুপ্তের
পদ্মপুরাণ অবলম্বন। এহার বলতে কোনটার কথা বলা হচ্ছে? নারকেল না কলই না মূলা না পাইকর? কোনটা হবে আপনারা লিখতে পারেন কমেন্টে। উত্তর কিন্তু হবে পাইকর। নেক্সট হচ্ছে বিজয়গুপ্তের কাব্য অবলম্বনে চাঁদ সদাগরে দক্ষিণ পাটং গমন অংশের অনুসরণে কয়েকটি ডিঙার নাম নিচে দেওয়া হলো। ডিঙাগুলোর নাম দেখে নিই। এই যে পরপর পরপর দেখতে পাচ্ছেন ক খ গ ঘ উমো করে। এখানে আমাদের কি করতে হবে? এই সংকেত অনুযায়ী আবার সেই ক্রম দিয়েছে, পরপর ডিঙাগুলির নাম আমাদের কিন্তু লিখতে হবে। দেখুন অপশন হচ্ছে ডি, অর্থাৎ এটা হচ্ছে উমো। দেখুন উমো, খ, গ, ক, ঘ। মানে প্রথমে আমরা সিঁদুর কটুয়া পাচ্ছি, তারপরে পাচ্ছি খ, তারপরে কত পেলাম বলুন? গ পেলাম, গ, ক, ঘ, গ, ক, তারপরে পাচ্ছি হচ্ছে ঘ, অর্থাৎ শেষে হচ্ছে গৌরাঙ্গ। তাহলে এইভাবে কিন্তু আমাদের ক্রমগুলোকে মনে রাখতে হবে। দেখুন প্রচুর ক্রমের প্রশ্ন। কবি কঙ্কনের চণ্ডীমঙ্গলে ধনপতির অনুপস্থিতির সময় খুলল না লয়ে লয়, ঠিক আছে, খুলল না যে গ্রন্থ শ্রবণ করতেন? খুব সোজা উত্তরটা ভাগবত। আচ্ছা, এটা নিয়ে আর কিছু বলার নেই। পরবর্তী হচ্ছে কবি কঙ্কনের চণ্ডীমঙ্গল কাব্যে ধনপতির নৌকা ডোবানোর জন্য চণ্ডী যার সাহায্য নিয়েছিল, এটাও আমরা জানি এক কথায় উত্তর। এরকম উত্তর কিন্তু আমরা মানে এরকম প্রশ্ন আমরা কিন্তু সেটে আসতে দেখি। বি পবন। নেক্সট হচ্ছে দস্যু কেনারামের মায়ের কি নাম ছিল? এটাও আপনারা সহজেই উত্তর করতে পারবেন, যশোধারা। তারপর চাচর চিকুর ছান্দে ঢালিয়া করবি বান্ধে বেরি, নবমালতীর ফুলে সরস কুসুম ছাড়ি ভ্রময়ে করবি বেরি, মধুলোভে মত্ত অলিকুলে। কার রূপের বর্ণনা করা হচ্ছে চণ্ডীমঙ্গলের বণিকখণ্ড অনুসরণে? কমলে কামিনী, খুল্লনা, লহনা এবং সুশীলা। এটা কিন্তু খুল্লনার রূপের বর্ণনা। এরপর দেখুন ময়মনসিংহ গীতিকার মহুয়াপালা অনুসরণে প্রথম তালিকায় চরিত্রের নাম, দ্বিতীয় তালিকায় উক্তি। দেখুন নদের চাঁদ, সন্ন্যাসী, হুমরা বেদে, সাধু এবং পালঙ্ক সই। এই পাঁচজনের নাম রয়েছে এবং এক এক করে এবার আমরা উক্তি পাবো। এক হচ্ছে একটিবার কহিয়া কথা পরাণ জুড়াও, দুইজনে তুলিব ফুল সকাল বিয়ান। তিন হচ্ছে নবীন যৌবন কন্যা। চার পাচ্ছি একটিবার মনের কথা কওনা কেনে। পাঁচ হচ্ছে পায়ে ধরি মাগি কন্যা তোমার যৌবন। আমাদেরকে বলতে হবে কে কি বলছেন। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন এ, 3, 5, 1, 4, 1, 2, 4। তাহলে প্রথমটা হবে 3, পরেরটা হবে 5, তারপরটা 1, তারপরটা 4, তারপরটা 2, তারপরটা 4। এরপর ময়মনসিংহ গীতিকার মহুয়াপালা নদের চাঁদ যেই গ্রামে বাস করত তার নাম হচ্ছে বামনকান্দা। চণ্ডীমঙ্গলের বণিকখণ্ড অনুসরণে দেবী চণ্ডীকে যারা যেই যেই অস্ত্র দিয়েছেন তাদের আবার তালিকা। বিশ্বকর্মা, জলেশ্বর, ধাতা, দক্ষ, অম্বুবতী। এদের নাম পেলাম। এরপরে আমরা অস্ত্রগুলোর নাম দেখব। অক্ষয় মালা, নাগপাশ, শঙ্খ, টাঙ্গি, কমণ্ডল। কে কি দিয়েছে আপনারা বলবেন। বিশ্বকর্মা কি দিয়েছে, জলেশ্বর কি দিয়েছে, ধাতা কি দিয়েছে, দক্ষ কি দিয়েছে, অম্বুবতী কি দিয়েছে। দেখুন রয়েছে অক্ষয় মালা, নাগপাশ, শঙ্খ, টাঙ্গি এবং কমণ্ডল। অপশানগুলো দেখে নিই আমরা। আমি এখানে দুটোই দিয়েছি অপশান এ এবং বি। বি অপশান রাইট, অ্যান্সার হবে বি। কয়েরটা হবে 3, খয়েরটা 4, গয়েরটা 5 এবং ঘয়েরটা 2 এবং উমরটা হবে অপশান 1, 1 নম্বর। চণ্ডীমঙ্গল কাব্যের বণিকখণ্ড অনুসরণে শ্রীপতির বিদ্যাভাস প্রসঙ্গে যেই বিদ্যাভাসের যে সমস্ত যিনি যা যা পড়েছেন সেই বিষয়গুলো। রত্নাবলী, মেঘদূত, বাসবদত্তা, কামশাস্ত্র, দীপিকা, কাদম্বরী। কি কোনটা হবে সঠিক ক্রম? এটারও কিন্তু
ক্রমের প্রশ্ন রয়েছে, অর্থাৎ যখন আমরা চণ্ডীমঙ্গল পড়ব তখন যেন খেয়াল থাকে যে প্রশ্ন কিভাবে আসে। সঠিক উত্তর আমি দিয়ে দিয়েছি, অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ CAEBD। সি অর্থাৎ মেঘদূত, এ রত্নাবলী, তারপরে আমরা কি পেলাম CAE, এরপরে পেলাম হচ্ছে কাদম্বরী, CAE, তারপরে পেলাম হচ্ছে বি আর ডি। ই হচ্ছে কাদম্বরী, বি হচ্ছে বাসবদত্তা, তারপরে পেলাম কামশাস্ত্র দীপিকা। নেক্সট হচ্ছে এটা দস্যু হবে। দস্যু কেনারামের পালায় হালুয়া 7 ডাকাত পুত্রের ডাকাতির এলাকা। এটা খুব সোজা একটা প্রশ্ন, আমরা প্রত্যেকেই জানি। গাড়ুয়া পাহাড় থেকে জালিয়া হাওর। এই তাহলে এই ছিল আজকের মোটামুটি 30-32টা প্রশ্ন, যেগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার। এবং এগুলো করার উদ্দেশ্য এটাই, হুবহু এই প্রশ্ন হয়তো আমাদের আর আসবে না, কিন্তু এর মাধ্যমে আমাদের এই আইডিয়াটা হবে যে আমাদের পড়তে কিভাবে হবে এবং কিভাবে প্রশ্ন আসছে দেখলে আমরা একটা ট্রেন্ড বুঝতে পারি যে আমরা কিভাবে পড়াশুনোটা করব, কিভাবে কোন জায়গা দাগিয়ে দাগিয়ে পড়ব, কোনগুলো মনে রাখাটা বেশি ইম্পর্ট্যান্ট এবং কোনগুলো একটু কম মনে রাখলেও চলবে। এই আইডিয়াটা কিন্তু আমরা তখনই করতে পারি যখন আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করি। তাহলে আজকে ইউনিট 2 এর এই প্রিভিয়াস ইয়ার আমি আপনাদের সামনে উত্তর করে এনেছি, একটু বলে বলে গেলাম যাতে আপনাদের সুবিধে হয়। আমি বলবো আপনারা প্রত্যেকে যখনই যে কোনো টেক্সট পড়বেন তখন কিন্তু এই বিষয়গুলো একদম মাথায় রাখবেন, এবং তার সাথে সাথে কমিউনিটিতে আমি যে প্রতিদিন 5-6টা করে প্রশ্ন দিই তার উত্তরগুলো করার চেষ্টা করবেন। সেগুলো অনেকখানি প্রিভিয়াস ইয়ার থেকে দেওয়া, আবার দেখতে পাবেন কিছু প্রশ্ন নতুন। সুতরাং যে জায়গাগুলো একটু প্রশ্ন আসতে পারে বলে মনে হয় একটু অন্যরকম, সেগুলো কিন্তু আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু তার উত্তর দেবেন, ভুল হোক শুদ্ধ হোক আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওখানে সঠিক উত্তর অলরেডি দেওয়াই থাকে। তার ফলে কি হবে, আপনারা কিন্তু নতুন হয়তো জানেন না, কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। এইভাবে আপনারা করলে আমার মনে হয় না আপনাদের সামনের পরীক্ষায় কোনো অসুবিধা হবে। এবার আগের দিন আমি আপনাদেরকে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আদৌ ওই সিলেবাসটা হবে কি হবে না আমরা এখনো জানি না, কারণ আমাদের এখনো অফিসিয়াল সিলেবাস আসেনি। যদি ওটাও হয় তাহলেও আমাদের প্যানিক করার কিছু নেই, আর খুব সম্ভবত এই ডিসেম্বরেই বদলাবে বলে মনে হয় না, কারণ যদি এখন সিলেবাসটা বদলে দেয় তাহলে কিন্তু ডিসেম্বর না হয়ে পরীক্ষার ডেটটা পিছিয়ে যেতে পারে। এখনো যেহেতু রেজাল্টটা বেরোয়নি এবং সেটা তো প্রথম আছে, তারপরে এই ব্যাপারগুলো রয়েছে, আমি ভাবলাম এই ভিডিওটাই করে আমি একবারে আপনাদের এই বিষয়টাও বলে দিই। সুতরাং প্যানিক না করে আপনারা একদম এখন যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসেই পড়তে থাকুন। যতক্ষণ না অফিসিয়াল কোনো কিছু দিচ্ছে তার আগে অবধি আমরা কোনো কিছুই বিশ্বাস করব না। আমার আলোচনা করার উদ্দেশ্য ছিল, আমাকে কাছে প্রত্যেকে জানতে চাইছেন ম্যাম সিলেবাসটা কি, একটা নতুন সিলেবাস এসেছে সেই সম্পর্কে একটু বলুন, তাই আমি সেদিন কিন্তু ওই সিলেবাসটা সম্পর্কে বললাম। হতেও পারে এটাই আসতে চলেছে, আবার হতেও পারে না, এবং যদি আসেও আমার মনে হয় হয়তো এবারের পরীক্ষার জন্য হবে না, হয়তো এটা 2025-এর জুন থেকে হলেও হতে পারে। সুতরাং আমাদের টেনশন না নিয়ে আমরা কিন্তু পড়তে থাকব। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন, আমাকে কমেন্টে জানাবেন। এখানে বেশ কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি যে একটু স্পেলিংয়ের জায়গায় একটু মিস্টেক রয়েছে, তাই জন্যই কিন্তু আমি জায়গাগুলো আরও বলতে বলতে গেলাম। ধন্যবাদ। আমি পরবর্তীকালে এরকম আরও অনেক ক্লাস আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।